একদিকে বলা হচ্ছে তেহরানকে নরকে পাঠানো হবে আর মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানেই যুদ্ধবিরতির ঘোষণা। আমেরিকা আর ইরানের মধ্যে এই যে একটা নাটকীয় পট পরিবর্তন, এর পেছনের আসল গল্পটা কি? চলুন এর ভেতরের কথাগুলো একটু খুঁটিয়ে দেখা যাক। আসলেই তো ভাবার মতো ব্যাপার। নরকে পাঠানোর মতো চূড়ান্ত হুমকি, আর সেখান থেকে সোজা আলোচনার টেবিলে। এমন কি ঘটল যে আমেরিকাকে এই রকম একটা ইউ-টার্ন নিতে হলো? এই প্রশ্নটারই উত্তর আমরা ধাপে ধাপে খুঁজব। পরিস্থিতি কিন্তু কয়েকদিন আগেও এই রকম ছিল না। মানে সবকিছু ছিল একেবারে যুদ্ধের দোরগোড়ায়। আমেরিকা তো রীতিমতো ৪৮ ঘণ্টার একটা আল্টিমেটাম দিয়েই বসেছিল, আর গোটা বিশ্ব তখন যাকে বলে দম বন্ধ করে তাকিয়েছিল মধ্যপ্রাচ্যের দিকে যে কি হয় কি হয়। ডোনাল্ড ট্রাম্পের বার্তাটা ছিল একদম পরিষ্কার আর বেশ ভয়ঙ্করও বটে। তিনি বলেছিলেন, ইরান যদি হরমুজ প্রণালী না খোলে তাহলে তেহরানকে সোজাসুজি নরকে পরিণত করা হবে। এখানে কিন্তু কোনো রকম আপোষের সুর ছিলই না, বরং ছিল একেবারে চূড়ান্ত সংঘাতের একটা প্রস্তুতি। কিন্তু ইরান কি এই হুমকিতে ভয় পেয়ে পিছিয়ে গেল? না, একদমই না। বরং তারা এমন এক প্রতিরোধ গড়ে তুলল যা ওয়াশিংটন সম্ভবত স্বপ্নেও ভাবেনি। তো ইরানের জবাবটা ছিল এক কথায় অসাধারণ, আর অনেক দিক থেকে। দেখুন, একদিকে সাধারণ মানুষ, তারা বিদ্যুৎ কেন্দ্রগুলোর সামনে মানববর্ম তৈরি করে দাঁড়িয়ে গেল, আর অন্যদিকে তাদের সেনাবাহিনী কী করল? তারা সরাসরি মার্কিন ঘাঁটিগুলোর ওপর হামলা শুরু করে দিল। অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে মার্কিন সৈন্যদের নাকি নিজেদের ঘাঁটি ছেড়ে হোটেলে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল। কিন্তু ইরান সেখানে থামেনি। তারা হুমকি দিল ওই হোটেলগুলোও কিন্তু নিরাপদ থাকবে না। তো এই পুরো ঘটনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায়, ইরান আসলে দেখিয়ে দিয়েছে যে শুধু সামরিক চাপ দিয়ে তাদের নত করা যাবে না। তাদেরও প্রতিরোধ করার ক্ষমতা আছে, আর তারা সেটা ব্যবহার করতে এক মুহূর্তেও দ্বিধা করবে না। তাহলে আসল প্রশ্নটা এসেই যায়, তাই না? এত কিছুর পরেও ডোনাল্ড ট্রাম্প হঠাৎ কেন তার সুর পাল্টালেন? এমন কি চাপ ছিল যা তাকে এই সিদ্ধান্তে আসতে বাধ্য করল? এখানেই কিন্তু গল্পের আসল মোড়টা। এর একটা বড় কারণ হল অর্থনীতি, মানে টাকা পয়সার খেলা। এই চারটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, যেই না সংঘাতের আঁচ লাগল, সঙ্গে সঙ্গে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেল, একটা বিশাল লাফ। আর যেই মুহূর্তে যুদ্ধবিরতির খবরটা আসলো, দামটা এক ধাক্কায় নেমে এলো $77। বুঝতেই পারছেন বিশ্ব অর্থনীতিতে এই ব্যাপারটা কি অমঙ্গ একটা প্রভাব ফেলেছিল। তবে চাপটা যে শুধু তেলের বাজারের ওপর ছিল তা কিন্তু নয়। আমেরিকার ভেতরেও কিন্তু ঝড় বইছিল। একদিকে শেয়ার বাজারে অস্থিরতা, অন্যদিকে ট্রাম্প প্রশাসনের উপর রাজনৈতিক চাপ বাড়ছিল। আর এর থেকেও বড় ব্যাপার ছিল মার্কিন সেনাদের জীবনের ঝুঁকি। সব মিলিয়ে হোয়াইট হাউস তখন মরিয়া হয়ে একটা সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছিল। আর সেই সম্মানজনক প্রস্থানের পথ, বা বলা যায় এক্সিট রুট, সেটাই হলো এই যুদ্ধবিরতি চুক্তি। কিন্তু প্রশ্ন হলো, এই চুক্তিটা হলো কিভাবে, যেখানে দুই পক্ষ তো একে অপরের সাথে কথাই বলছিল না? আর এখানেই গল্পের একটা দারুণ মোড়। জানা যাচ্ছে আমেরিকা আর ইরানের মধ্যে মধ্যস্থতা করতে এগিয়ে এসেছিল পাকিস্তান। হ্যাঁ, পাকিস্তান। তারাই নাকি দুই পক্ষের জন্য আলোচনার একটা গোপন রাস্তা তৈরি করে দেয়। আর এটাই ছিল আমেরিকার জন্য জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একটা উপায়। তো এই চুক্তিতে ঠিক কি ছিল? প্রথমত ঠিক হল 2 সপ্তাহের জন্য দুই পক্ষই যুদ্ধবিরতি মেনে চলবে। দ্বিতীয়ত, এর বিনিময়ে ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবার খুলে দেবে। আর সবচেয়ে বড় যে বিষয়টা, তা হল ইরানের দেওয়া 10 দফা প্রস্তাবনার উপর আলোচনা শুরু হবে। এটা কিন্তু তেহরানের জন্য একটা বিরাট বড় কূটনীতিক জয়। আর এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রমাণ তো স্বয়ং ট্রাম্পের কথাতেই পাওয়া যায়। ভাবুন একবার, যে মানুষটি মাত্র কয়েক ঘণ্টা আগেই নরকে পাঠানোর হুমকি দিচ্ছিলেন, তিনি এখন বলছেন যে আমরা চূড়ান্ত চুক্তির পথে অনেক দূরে গিয়েছি। এই যে 180 ডিগ্রি ঘুরে যাওয়া, এটাই ছিল সবচেয়ে অবাক করার মতো বিষয়। তাহলে পুরো ঘটনাটা বিশ্লেষণ করলে কি দাঁড়ায়? এই ভাষ্য অনুযায়ী শেষ পর্যন্ত ফলাফলটা কিন্তু ইরানের পক্ষেই গেছে। আমেরিকার মতো একটা পরাশক্তিকে আলোচনা টেবিলে আনতে বাধ্য করা এবং নিজেদের শর্তে আলোচনা শুরু করা, এটাকে ইরানের জন্য একটা বড় কৌশলগত আর নৈতিক বিজয় হিসাবেই দেখা হচ্ছে। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, এই যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি, এটা কি আসলেই শান্তির দিকে এগোনোর প্রথম ধাপ, নাকি আরও বড় কোনো ঝড়ের আগে এটা শুধুমাত্র একটা সাময়িক বিরতি? পর্দার আড়ালে কি তাহলে নতুন কোনো খেলা চলছে? এই প্রশ্নগুলোই এখন ঘুরছে আন্তর্জাতিক রাজনীতির অলিন্দে।